সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নির্বাচন নিয়ে ওয়াশিংটন পোস্টের কি চাঞ্চল্যকর রিপোর্ট। আমরা যে কথাগুলো বেশ কয়েকদিন যাবত বলছি যে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে, কারা ক্ষমতায় যেতে পারে বা এই সম্ভাবনাগুলো নিয়ে আমরা যখন কথা বলছি, ঠিক তখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার US seeks to be friends with Bangladesh's once banned Islamist party শিরোনামে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিজেদের ইতিহাসের সেরা ফলাফল অর্জনের পথে রয়েছে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল। এই পরিস্থিতিতে দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড হাতে পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আমরা যেগুলো বলছি যে বাংলাদেশে আগামী নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের মতো অবস্থা যেমনটা হলো, যে আগে থেকে কিছুই বোঝা যায় না, ফলাফলে দেখা গেল যে ছাত্র সংসদ নির্বাচনে জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ জয় পেল এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল চেয়ে চেয়ে দেখল। আজকে ওয়াশিংটন পোস্টও তাদের একটা দীর্ঘ রিপোর্ট, এই দীর্ঘ রিপোর্টে তেমনটাই আভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে জামাতে ইসলামী। 24-এর ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে দলটিকে নিষিদ্ধ করা হয়। এর আগে জামাত শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং নারীদের সন্তান লালন পালনে সহায়তার জন্য তাদের কর্মঘণ্টা কমানোর পক্ষে কথা বলেছে। তবে দলটি সম্প্রতি জনসমক্ষে নিজেদের ভাবমূর্তি নরম করার এবং জনসমর্থনের ভিত্তি বৃদ্ধির চেষ্টা হিসেবে প্রধান লক্ষ্য হিসেবে দুর্নীতি নির্মূলের বিষয়টি উপস্থাপন করেছে। পরিবর্তিত এই রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী এই দলটির সঙ্গে কাজ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা। ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ড অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক বলেন, দেশটিতে এখন ইসলামী ভাবধারা বৃদ্ধি পেয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ফলাফল করবে বলেও মনে করেন ওই কূটনীতিক। অডিও রেকর্ডে ওই কূটনীতিককে বলতে শোনা যায়, আমরা তাদের বন্ধু হিসেবে পেতে চাই। এ সময় তিনি কক্ষে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান তারা তাদের টেলিভিশন অনুষ্ঠানগুলোতে দলটির প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্যদের আমন্ত্রণ জানাতে আগ্রহী কিনা। তিনি প্রশ্ন করেন, আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারেন? তারা কি আপনাদের টক শোতে যাবে? নিরাপত্তার কথা জানিয়ে ওই কূটনীতিকের নাম প্রকাশ থেকে বিরত থেকেছে ওয়াশিংটন পোস্ট। জামাতে ইসলামী বাংলাদেশে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এমন আশঙ্কাকে মার্কিন কূটনীতিক খুব একটা গুরুত্ব দেননি। তিনি জানান, ওয়াশিংটনের হাতে এমন কিছু প্রভাব খাটানোর হাতিয়ার রয়েছে যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। ওই কূটনীতিক বলেন, আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। তিনি উল্লেখ করেন, দলটির নেতারা যদি উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেয় তবে পরদিনই যুক্তরাষ্ট্র তাদের ওপর শতভাগ ট্যারিফ বা বাণিজ্য শুল্ক আরোপ করবে। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সাই ওয়াশিংটন পোস্টকে বলেন, ডিসেম্বরে অনুষ্ঠিত ওই আলোচনাটা ছিল মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে একটি রুটিন মাফিক অফ দ্য রেকর্ড বৈঠক। তিনি আরও যোগ করেন, বৈঠকে অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে নেয় না। বাংলাদেশের জনগণ যে সরকারকেই নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে ওই বৈঠক নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি জামাতের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান। তিনি জানান, ব্যক্তিগত কোনো কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপটে আমাদের তরফে কোনো মন্তব্য করার সিদ্ধান্ত নেই। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনীতিকরা বাংলাদেশের সংকটকালীন ও রূপান্তরকালীন এই সময়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন সে বিষয়টি এতদিন অপ্রকাশিত থাকা
এসব মন্তব্য থেকে স্পষ্ট, শেখ হাসিনার পতনের পর দেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অভ্যুত্থানের পর দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কয়েক দশকের অস্থিরতার পর বাংলাদেশের জন্য একটি চূড়ান্ত গণতান্ত্রিক পরিবর্তনের মাইল ফলক হিসেবে বিবেচিত। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত নিয়ে মতবিরোধ এবং রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ ও বাণিজ্য চুক্তি ঝুলে থাকার ফলে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এমনিতেই তলানিতে গিয়ে ঠেকেছে। এই আবহে জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সখ্য ভারতের সঙ্গে ওয়াশিংটনের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি করতে পারে বলে মনে করেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান। তিনি বলেন, জামায়াত বহু বছর ধরেই বাংলাদেশে ভারতের উদ্বেগের বিষয়। দলটিকে দিল্লি পাকিস্তানের মিত্র হিসেবেই বিবেচনা করে। এছাড়া ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগও রয়েছে। যদিও বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা সাই জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ওয়াশিংটন পোস্ট আরও বলছে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশের জন্ম হয়েছিল এক চরম অস্থিরতার মধ্য দিয়ে। স্বাধীনতা পরবর্তী কয়েক দশকে ঢাকাকে বহু সামরিক অভ্যুত্থান, একনায়কতন্ত্র এবং সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর উত্তাল বেসামরিক শাসন প্রত্যক্ষ করতে হয়েছে। দেশটিকে তার বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় 2500 মাইল। বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্ক একেবারে তলানিতে অবস্থান করছে। ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে বর্তমানে তিনি দিল্লিতে অজ্ঞাত স্থানে রয়েছেন। গত নভেম্বরে তাকে অভ্যুত্থানে 1400 মানুষ হত্যায় আদেশ দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্তর্বর্তী সরকার তরফে বারবার প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও তাতে এখনো সাড়া দেয়নি ভারত সরকার। ডিসেম্বরের সেই বৈঠকে জনৈক মার্কিন কূটনীতিক মন্তব্য করেন, শেখ হাসিনারা দ্বন্দ্বদেশ ছিল একটি রাজনৈতিক বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ। ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাইব্যুনাল অবাধ ও সুষ্ঠু ছিল না, কিন্তু তিনি দোষী এবং তারা সেটি প্রমাণ করেছে। নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে তারা এটি করেছে, যা চিত্তাকর্ষক। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো বলা হয়, শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দেশকে একটি রাজনৈতিক পরিবর্তন বা ট্রানজিশনের জন্য প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2024 সালে সরকার গঠনের পর ডক্টর ইউনূস বলেছিলেন, বাংলাদেশ একটি পরিবার, আমাদের এটিকে ঐক্যবদ্ধ করতে হবে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ হবে এবং তা সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। নির্বাচন 12ই ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন নির্বাচনে জামাতে ইসলামী বেশ শক্তিশালী অবস্থানে থাকবে। শেখ হাসিনা সরকারের আমলে রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার পর নির্বাচনী প্রচারণায় দলটি নতুন করে শক্তি সঞ্চয় করেছে। অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষক এবং বাংলাদেশের রাজনীতি বিশেষজ্ঞ মোবাশার হাসানের মতে, জামায়াত এখন একটি মূলধারার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র বিষয়ক জামাতের মুখপাত্র মোহাম্মদ রহমান জানান, তার দল দুর্নীতি বিরোধী অবস্থান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন, এই 4 মূলনীতিকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে। নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, জামাতের শরিয়া আইন কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। আসন্ন এই নির্বাচনে জামাতে ইসলামীর প্রধান প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি। লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। যদি তার দল নির্বাচনে জয়লাভ করে তবে তিনিই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপির কৌশল সম্পর্কে অবগত এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মতে, তারেক রহমান ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন জামাতে ইসলামী নির্বাচনে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করবে, তবে দলটির সঙ্গে বিএনপির জোট করার কোনো পরিকল্পনা তার নেই। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তিনি বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী,
কিছুদিন আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তবে আমরা একসঙ্গেই সরকার পরিচালনা করব। উল্লেখ্য, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক ছিল জামাত। ওয়াশিংটন পোস্টকে জামাতের ওই মুখপাত্র জানান, 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 4টি এবং ঢাকায় বেশ কয়েকটি বৈঠক করেছে জামাত। এছাড়া গত শুক্রবার দলটির শীর্ষ নেতা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গেও একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। আপনাদের মনে থাকবার কথা যে গত শুক্রবারে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও হয়েছিল। তারেক রহমানেরটা প্রকাশিত হয়েছিল, কিন্তু জামাতেরটা আমার যতদূর মনে পড়ছে, জামাতের আমিরের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল জেমিসন গ্রিয়ারের, সেই বৈঠকের কোনো সংবাদ মাধ্যমে কিন্তু নেই। ওয়াশিংটনের বৈঠকগুলো নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ঢাকায় জামায়াতে ইসলামের সঙ্গে হওয়া বৈঠকগুলোকে তারা নিয়মিত কূটনৈতিক কাজের অংশ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ইউএসটিআর মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি। মোহাম্মদ রহমান ওয়াশিংটন পোস্টকে জানান, গত আগস্টে জামায়াত আমিরের ওপেন সার্জারির পরবর্তী সময়ে ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক ঢাকার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি। ওয়াশিংটন পোস্টের মন্তব্যে সাড়া না দিলেও কদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেছিলেন যে জামাতের সাথেও বৈঠক হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এই বৈঠকটি হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসে আয়োজিত এক সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, জামায়াতে ইসলামের পাশাপাশি ভবিষ্যতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দূতাবাসের কর্মকর্তা যোগাযোগ শুরু করতে পারেন। ওই কূটনীতিক জোর দিয়ে বলেছেন, জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে এবং এমন কোনো নীতি বাস্তবায়ন করে যা ওয়াশিংটনের কাছে চরমভাবে অগ্রহণযোগ্য বা সাংঘর্ষিক, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিশাল পোশাক শিল্পের ওপর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রে হওয়া মোট রপ্তানির 20% মূলত সামাজিক ও উদারপন্থী বিভিন্ন পোশাক বিপণনকারী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের ওপর নির্ভরশীল। যদি বাংলাদেশ নারীদের মাত্র 5 ঘন্টা কাজ করার নিয়ম বেঁধে দেয়, অথবা তাদের কর্মক্ষেত্র থেকে বের করে দেয়, অথবা শরিয়া আইন জারি করে, তাহলে দেশটিতে আর কোনো নতুন ক্রয়াদেশ আসবে না। আর যদি নতুন কোনো ক্রয়াদেশ না আসে, তাহলে বাংলাদেশের অর্থনীতির অস্তিত্বই সংকটে পড়বে। ওই কর্মকর্তা আরও বলেন, তবে জামাত এমন কিছু করবে না, কারণ দলটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষিত ও বিচক্ষণ মানুষের সংখ্যা অনেক বেশি। যদি তারা কোনো ভুল পথে যায়, তাহলে তার পরিণতি কি হতে পারে তা আমরা তাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরব। বিশ্লেষকদের মতে নয়াদিল্লির উদ্বেগ প্রশমিত করার তেমন কোনো সম্ভাবনা নেই। ভারত 2009 সালে নিজেদের অধীনে থাকা জম্মু কাশ্মীরে জামায়াতে ইসলামের শাখাকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছিল এবং 2024 সালে আবারও সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। কুগেলম্যানের মতে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্ক যদি আরও ভালো অবস্থায় থাকতো, তবে হয়তো নির্বাচনের আগে জামাতে ইসলামীকে নিয়ে ভারতের উদ্বেগগুলোকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমেরিকানরা আরও বেশি আগ্রহী হতো। কিন্তু বর্তমানে এই অংশীদারত্বের মারাত্মক বিশৃঙ্খলতা বিরাজ করায় কুগেলম্যান মনে করেন না যে মার্কিন কর্মকর্তারা ভারতীয় উদ্বেগের প্রতি খুব একটা মনোযোগী বা সংবেদনশীল হওয়ার প্রয়োজন বোধ করবেন। বাংলাদেশ মোটামুটি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বাংলাদেশ, আমরা বারবারই বলছি, কয়েকদিন ধরেই বলছি, বেশ কিছুদিন যাবতই বলছি যে বাংলাদেশ আসলে ইরান হবার পথে। ইরানেও ইসলামী শাসনতন্ত্র বা আজকে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান হয়েছে 1979 সাল থেকে, এই যে খমেনির শাসন চলছে 45 বছর যাবত, সেখানেও এইভাবে ইসলামী রূপান্তর ঘটেছিল।
আজকে বাংলাদেশও সেদিকেই কিন্তু এগোচ্ছে, এবং এর প্রধানতম কারণ আমাদের এখানকার ভূ রাজনীতি। এই ভূ রাজনীতিতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের অবনতি, শুধু অবনতি বললে ভুল হবে, চরম অবনতি এই মুহূর্তে আছে। এই অবনতির কারণে ভারতের বিপক্ষ কোনো শক্তি যাতে বাংলাদেশের মাটিতে বসে, এবং ভারতের উপর একটা বাড়তি চাপ বজায় রাখার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র জামাতে ইসলামের মতো প্রতিষ্ঠানকে, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠনকে বেছে নিয়েছে বাংলাদেশের আগামীর ক্ষমতায়। যদি তাই হয়, বাংলাদেশের জন্য হয়তো যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার কারণ আছে। ইসলামে প্রজাতন্ত্র ইরান আজকে ৪৫ বছর যাবৎ চলছে। ইরান কোথায়? ইরান কি সঠিক পথে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, যে গাছে তুলে দিয়ে মই টান দিয়ে চলে যায়। আজকে বাংলাদেশেও সেই তেমনটাই। আমরা বাংলাদেশ একটা ফুটবল হয়ে গেছে, আমাদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে, এবং সেই ফুটবল খেলার অংশই এখন পর্যন্ত যেভাবে এগুচ্ছে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট অত্যন্ত বাস্তবতাপূর্ণ এবং অত্যন্ত সত্য রিপোর্ট, বাস্তবতার ভিত্তিতে আমরা সেদিকেই এগুচ্ছি। আসলে এর শেষ পরিণতি কি আমাদের দেখতে হবে, আমাদের কত মাস দেখতে হবে, কত বছর